ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে, কারণ হচ্ছে ডক্টর ইউনূসের আরেকটি ইনফরমেশন আপনাকে দেয়। একদিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 3টি রিট হলো হাইকোর্টে। একটিতে তার শাসনামল চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামেদ টিকার ব্যর্থতার দায় দিয়ে রিটে ইউনূস সহ সব উপদেষ্টা দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। বিষয় কি? হামের টিকার ব্যর্থতা। 6 মাসের বিষয়টা উল্লেখ করা হয়েছে যে আর মাত্র 6টি মাস অপেক্ষা করো, আমি অতি দ্রুত চলে আসতেছি। তাহলে এটা কিসের বার্তা? কি ঘটতে পারে, কি হতে পারে? আওয়ামী লীগের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী কি এত দূর চলে আসছে? এনসিপি পাঠানো ফরজ হয়ে গেছে না? কেমন লাগতেছে এখন? মানে নিজের উপর আঘাত আসার পর এখন আপনারা বড় বড় গল্প শোনাচ্ছেন। মানে হাস্যকর ব্যাপারটা, মববাজরা এখন মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এগুলা বললেন না জনাব নাহিদ সাহেব? সবে তো মাত্র শুরু হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের মানুষ আপনাদের উপর প্রতিনিয়ত ঘটাবে। যে চুক্তি করেছেন, এই চুক্তি কারণে শুধুমাত্র আপনাদেরকে বাংলাদেশের মানুষ মব করে যে কোথায় ফেলবে এখন আপনারা ধারণা করতে পারেন না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে যারা অ্যাডভাইজার সবাই এর সাথে জড়িত, তারা জানি কোনো ক্রমে দেশ ত্যাগ করতে না পারে, দেশের মাটিতে বিচার না হয়, ইনভেস্টিগেশন না হয়, এটা যদি তাহলে আমাদের জীবন নিয়ে এই যে একটা খেলা আরম্ভ হয়েছে, আমাদের জীবন নিয়ে খেলতেই থাকবে। আমরা বাংলায় হাম বলি, গ্রামের ভাষায় এটা ভাব বলে, ভাব উঠছে, ইংলিশে এটাকে মেসেলস বলে। এইটা দীর্ঘদিনের প্র্যাকটিস ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে যদি আপনি লক্ষ্য করেন 1979 থেকে এই যে ইউনিসেফের মাধ্যমে আমাদের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এই হামের টিকা দেওয়া হতো এবং ভিটামিন এ দেওয়া হতো। আমাদের যে মাঠ কর্মীরা মহিলারা আসতেন বাড়িতে বাড়িতে ব্যাগ নিয়ে আমাদের একটা ক্যাপসুল খাওয়াতো। সেটা একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস ছিল। কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই ডক্টর ইউনূস, উনি ক্ষমতায় কিন্তু আসলে আপনাদের সকলকে মনে করে দিই একটা গণতান্ত্রিক প্রসেসকে এস্টাবলিশ করার জন্য, যেখানে স্টুডেন্ট আন্দোলন করেছিল এবং দেশবাসী তাদের সাথে ছিল কোঠা না মেধা, এই একটা ভিত্তিতে একটা ডিসক্রিমিনেশন, এটাকে বলা হয় নন ডিসক্রিমিনেশন। উনি ক্ষমতায় এসে এই 17 মাসে লর্ড ক্লাইভকে হারিয়ে ফেলছেন। মানে যতগুলো স্বার্থ নেওয়ার, আদম ব্যাপারে লাইসেন্স নেওয়ার, বিভিন্ন ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস, ইভেন কি আপনি যে নগদ বলবেন, এই যে আপনার বলেন বিকাশ বলে, এরকম একটা অল্টারনেটিভ সম্পদের একটা লাইসেন্স উনি নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের শেয়ার উনি ব্যক্তিগত শেয়ার করে ফেলেছেন। এত কিছুর পরে উনি হাত দিয়েছেন যে আমাদের জীবন বাঁচার অধিকার, যে ভাব বলে, যে হাম বলে, যেখানে ফ্রি দেওয়া হতো, যেখানে আমাদের এই হাম জিরো লেভেলে পৌঁছাইছিল, সেইটাকে উনি প্রাইভেটাইজেশন করার জন্য, হয়তো কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান অথবা কমিশনের কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য সেই প্রক্রিয়ারমেন্টকে উনি চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করার পরে উনি সেটাকে চ্যালেঞ্জ করে সেটাকে ওপেন করে দিয়েছেন। ইভেন কি যারা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ইউনিসেফ রানা ফ্লাওয়ার, শি ডাইরেক্টলি টোল্ড, অ্যাফার্মলি টোল্ড যে ফর গড সেক প্লিজ ডোন্ট ডু দিস। তারপরে এটা করেছে। এই জন্য আমি রিপিটিশন করেছি যে এটাকে কমিশন অ্যাক্ট 3 সেকশন 3 1950 এটাকে তদন্ত করা উচিত এবং যতক্ষণ পর্যন্ত তদন্ত না হবে এই ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে যারা অ্যাডভাইজার সবাই এর সাথে জড়িত, তারা জানি কোনো ক্রমে দেশ ত্যাগ করতে না পারে। কারণ আপনাদের ইনভেস্টিগেশন এই যে শত শত শিশু মারা দিয়েছে, মায়ের বুক খালি হচ্ছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে কেউ এই সময় বাচ্চা হয় না, 11 বছর 15 বছর 57 একটা বাচ্চা নিয়েছে যে হামের জন্য মারা গিয়েছে। এই যে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতির অবশ্যই এই দেশের মাটিতে বিচার হতে হবে। এই জন্য আমি প্রাইভেটাইজেশন করার চেষ্টা করেছিল, প্রক্রিয়ারমেন্টটাকে ওপেন করে দিল, যেখানে শর্টেজ ছিল। কেন তারা এটা করলো? এটা একটা ইনভেস্টিগেশনের দরকার যে এদের সাথে কে কে জড়িত আছে। যেহেতু একটা গভর্নমেন্ট লিডেড বাই দ্য অ্যাডভাইজার, তাদের সকলেই যারা দেশ ত্যাগ না করতে 24 জন। প্লাস হলো যে যেহেতু একটা আমরা রুল চেয়েছি, আর একটা জিনিস চেয়েছি, সেটা হলো যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বিশেষ করে উইদিন 30 days তারা যেন একটা রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের মধ্যে আমি স্পেসিফিক্যালি বলেছি যে এই যে ইম্প্যাক্টটা হলো, এই যে কতটুকু শর্টেজ ছিল, বর্তমানে এটার দাম এবং তখন দামের কি ভেরিয়েশন ছিল, এবং শুধু যে এরা জড়িত না, আরো কোনো অথরিটি জড়িত ছিল, সেটার ইনভেস্টিগেশন জানিয়ে চলে আসে। বিশেষ সকলে সবার 28 জন, সবাই 28 জনই, এবং যদি আরো কেউ থাকে আমি এক্সপেক্ট করবো যে তারাও জানে না। কারণ এটা যদি দেশের মাটিতে বিচার না হয়, ইনভেস্টিগেশন না হয়, এটা যদি তাহলে আমাদের জীবন নিয়ে এই যে একটা খেলা আরম্ভ হয়েছে, আমাদের জীবন নিয়ে খেলতেই থাকবে। কিন্তু লক্ষণীয় হচ্ছে যারা মারা যাচ্ছে তারা আমাদের দেশের সাধারণ মানুষের সন্তান। এখানে যারা বিগ দড়ি, আপনি দেখেছেন বর্তমান রাষ্ট্রপতি বিদেশ যে চিকিৎসা করছেন, আপনারা দেখবেন আব্বাস সাহেব বিদেশ যে চিকিৎসা করছেন, আপনারা দেখছেন যে কেউ যেটা চোখের অসুখ হইলো তারা এখান থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড যায়। কিন্তু আজকে যে শিশুরা দেশে জন্মগ্রহণ করছে, যে শিশুটা বড় হয়ে ওই বিদেশে যে সার্ভ করতেছে, বিদেশের শ্রমিক হিসাবে দেশে রেমিটেন্স
অফিসার পাঠাচ্ছে। আর আপনারা লক্ষ্য করবেন এই দেশে যারা বড় বড় অফিসার, আমি ইনক্লুডিং ডিফেন্স অফিসার সবচেয়ে বেশি, তারা এই দেশের রিটায়ারমেন্ট বেগম পাড়ায় যে থাকতেছে। অর্থাৎ তাদের কোনো সন্তানরা কিন্তু এফেক্টেড হয়নি, এফেক্টেড হয়েছে দেশের সাধারণ মানুষ। এই দেশের আমি একজন সাধারণ মানুষের সন্তান, সাধারণ মানুষের ইন্টারেস্ট নিয়ে যদি কথা না বলে কি বলবেন? একজন ব্যক্তিও যেন এই ইনভেস্টিগেশন হওয়ার পূর্ব দেশ ত্যাগ করতে না পারে, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি একটা সরকারি পালিয়ে গিয়েছে। বাংলা ভাষায় একটা প্রচলিত প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। বাংলাদেশের যারা মবের জনক, যারা এই মববাজিকে সবসময় সমর্থন জুগিয়েছে, মববাজিকে সবসময় তারা সামনের দিকে এগিয়ে নিয়েছে, সেই মববাজরা এখন নীতির গল্প শোনাচ্ছে। সেই মববাজরা এখন বলতেছে বিএনপি মব নিয়ন্ত্রণ করতে পারছে না। ইউনূস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে, খোদ ইউনূস একটা বক্তব্যের সময় বলেছিল না, স্বৈরাচাররা আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে, তারা ফিরে আসতে চাইছে, আপনারা তাদেরকে নিরসন করেন না কেন? খোদ ইউনূস মবকে উস্কে দিয়েছিল। এবং ইউনূসের যারা চেলা চামুন্ডা ছিল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা কিন্তু প্রতিনিয়ত মবকে উস্কে দিয়েছে। আর তাদের দুজন পীর সাহেব, একজন আমেরিকাতে বসে আর একজন ফ্রান্সে বসে বাংলাদেশে মবের নেতৃত্ব দিয়েছে। আজকের দিনে যখন সরোয়ার তুষার, নীলা ইসরাফিলের যে তুষার, তাদের মুখে শুনি মববাজদের শাস্তি নিশ্চিত করতে হবে, যখন নাহিদ ইসলাম বলে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় মাজারগুলাতে মবের আক্রমণ হচ্ছে, মব হামলা চালাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এছাড়াও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া থেকে শুরু করে মোটামুটি এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী সবাই মবের বিরুদ্ধে একটা অবস্থান জানান দিচ্ছে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, জনাব নাহিদ ইসলাম, জনাব সরোয়ার তুষার, জনাব আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব তাসনিম যারা, দুঃখিত জনাবা তাসনিম যারা, যখন বিগত 2 বছর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদেরকে জুতার মালা পরিয়ে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করা হয়েছে মবের মাধ্যমে, তখন আপনাদের নীতি কথাগুলা কোথায় ছিল? যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তখন আপনাদের এই নীতি কথাগুলা কোথায় ছিল? যখন শুধুমাত্র আওয়ামীপন্থী হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিরত যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে ছেলেকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে ছেলেকে খুঁজে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে, তখন আপনাদের এই নীতি কথাগুলা কোথায় ছিল? যখন শুধুমাত্র শিয়া সুন্নি এই ধরনের ট্যাগ দিয়ে আপনারা মাজারের একজন খাদেমকে কিংবা মাজারের একজন দেখাশোনার দায়িত্বে যে থাকে তাদেরকে হত্যা করেছে মবেরা, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন ধর্মীয় অবমাননার দায়ে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো, তখন আপনাদের নীতি বাক্য কোথায় ছিল? যখন আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মবের ঘটনা ঘটলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপর ডিম নিক্ষেপ করা হলো, মব করা হলো, তখন আপনাদের এই নীতি কথা কোথায় ছিল? বেশ কিছুদিন পূর্বে যখন শিরিন শারমিন চৌধুরীকে আদালত চত্বরে গায়ে হাত তোলা হলো মবের মাধ্যমে, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন ধানমন্ডি 32-এ গিয়ে যারা শ্রদ্ধা জানাতে গেল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, যখন তাদেরকে মব করা হলো শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করে, তারা কিন্তু আওয়ামী লীগের কোনো সংগঠনের পদধারী নেতাকর্মী ছিল না, তাদেরকে মব করা হলো, পুলিশে তুলে দেওয়া হলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন মবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সকল স্মৃতিচিহ্ন, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সকল ভাস্কর্য, বাংলাদেশের বীর শ্রেষ্ঠদের সকল ভাস্কর্য ভেঙে ফেলা হলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন কুষ্টিয়াতে মাজারে ঢুকে একজন ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে মারা হলো, এরপর আগুন দেওয়া হলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? গতকাল, বেশি দিন আগের ঘটনা নয়, গতকাল কক্সবাজারের উখিয়াতে একজন মা তার ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেল, তাকে হত্যা করা হলো মবের মাধ্যমে। হত্যা করলো কারা? বিএনপির নেতাকর্মীরা। কেন হত্যা করা হলো? হয়তোবা বিএনপি কিংবা ছাত্র দলের একজন নেতার পোস্টে ছাত্রলীগের সেই কর্মী হাহা রিয়াক্ট দিয়েছিল ফেসবুকের পোস্টে। এই হাহা রিয়াক্টের জের ধরে সেই ছেলেকে ছাত্রদলের গুন্ডারা হত্যা করার পরিকল্পনা করে, এরপর সেখানে বাধা দিতে গিয়ে তার মা হত্যাকাণ্ডের শিকার হয়। তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল জনাব নাহিদ ইসলাম, জনাব সারোয়ার তুষার সাহেব? তখন আপনাদের নীতি কথা সামনে আসেনি? তখন আপনাদের মানবিক মূল্যবোধ, মানবাধিকার এগুলার গল্প আপনারা কেন বলেন নাই? মানে সব সময় যখন নিজের উপরে বাধা যায় কিংবা নিজের উপরে আসে মবের আক্রমণ, তখন আপনাদের চেতনা জাগ্রত হয়? 2 বছর যাবত আপনারা মবকে সামনে এগিয়ে দিয়েছেন, আপনারা মবকে উস্কে দিয়ে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে ফেলেছেন, আপনারা মবকে সবসময় সমর্থন দিয়েছেন, খোদ আপনাদের প্রধান উপদেষ্টা মবকে সমর্থন দিয়েছে। এখন যখন আপনাদের লোকেদের উপর মব হচ্ছে, যখন শাহবাগ থানায় মুসাদ্দিক এবং এবি জব্বার না এবি জুবাইরের উপর মব হয়, তখন আপনাদের চেতনা, তখন আপনাদের মানবিকতা, তখন আপনাদের মানবাধিকার, তখন আপনাদের আইনের শাসন, এইসব নিয়ে কথা বলতে ইচ্ছা করে? মানে আইনের শাসন শুধুমাত্র আপনাদের বেলায় প্রযোজ্য, আর বাকি যারা বাংলাদেশে বসবাসকারী নাগরিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য না? এই ধরনের দ্বিচারী স্বভাব, এই স্বভাব নিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণ করতে চান? আগামীর বাংলাদেশ আপনারা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে চান? আপনাদের সজীব ভুইয়া সে বলে 2029 সালে জাতীয় নাগরিক পার্টি প্রধান বিরোধী দল হবে, 2034 সালে আপনারা ক্ষমতায় আসবেন। এত সহজ?
সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, সাম্যের সমাজ, এটাই তার উদাহরণ। সাম্যের সমাজ প্রতিষ্ঠা করবেন। মবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন প্রতিবন্ধী ছাত্রলীগের সাবেক কর্মী তুফাজ্জলকে হত্যা করলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মবের মাধ্যমে শামীমুল্লাহকে হত্যা করলেন। রাজশাহীতে পঙ্গু মাসুদকে হত্যা করলেন। যদিও কথাগুলো গতকাল আমি বলেছি, তখন আপনাদের কোনো বিবেক ছিল না, তখন আপনারা কোনো প্রতিবাদ জানান নাই। এখন যখন আপনাদের লোকেদের উপর মবের আক্রমণ ঘটছে, তখন আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, তখন আপনাদের বুলি ঝরঝরিয়ে বের হচ্ছে মুখ দিয়ে। বাংলাদেশের মানুষের একটা জঘন্য অভ্যাস আছে, একটা সাইকোলজিক্যাল বিষয় বলতে পারেন। যতক্ষণ না পর্যন্ত নিজের উপর আক্রমণ না আসে, ততক্ষণ পর্যন্ত এরা মুখ ফুটে কথা বলে না। সেটা দেখতে পাচ্ছি। সারোয়ার তুষার দেখেন কি বলেছে। হামলাকারী তারা অপরাধী এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন, এরপর তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশে আপনাদেরকে হাত পা ভাঙতে হবে। জনাব সারোয়ার তুষার সাহেব, এইসব বলতে লজ্জা লাগে না? যখন হাদি ওপেন ঘোষণা দিয়ে বলেছিল আওয়ামী লীগকে পেটানো জায়েজ, হালাল, আওয়ামী লীগ যেখানেই পাবেন সেখানেই পিটাবেন, লীগ পেটানো জায়েজ, এ ধরনের ব্যাখ্যা আপনারা দিয়েছেন না? সালাউদ্দিন আম্মার কি যেন একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুনি মাসুদের হত্যাকারী, সেও তো এ ধরনের স্টেটমেন্ট দিয়েছে যে লীগ পেটানো ফরজ। এখন এনসিপি পেটানো ফরজ হয়ে গেছে না? কেমন লাগতেছে এখন? মানে নিজের উপর আঘাত আসার পর এখন আপনারা বড় বড় গল্প শোনাচ্ছেন। মানে হাস্যকর ব্যাপারটা। মববাজরা এখন মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মবের জনকেরা, যারা মবকে বাংলাদেশে জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা মবকে উস্কে দিয়েছে, তারা এখন মবের বিরুদ্ধে কথা বলে। এগুলা শুনতে হাস্যকর। এগুলা বললেন না জনাব নাহিদ সাহেব? সবে তো মাত্র শুরু হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের মানুষ আপনাদের উপর প্রতিনিয়ত ঘটাবে। যেই চুক্তি করেছেন, এই চুক্তির কারণে শুধুমাত্র আপনাদেরকে বাংলাদেশের মানুষ মব করে যে কোথায় ফেলবে, এখন আপনারা ধারণা করতে পারেন না, পারবেনও না কখনো। যাই হোক, কোনো হুমকি ধামকি দিলাম না, জাস্ট মনে করাই দিলাম যে আপনারা মবকে জন্ম দিয়েছেন। যে মবের মাধ্যমে আপনাদের উত্থান হয়েছে, সেই মবের মধ্য দিয়ে আপনাদের পতন হবে। যেই মবের মাধ্যমে আপনারা ধানমন্ডি 32 ভেঙে ফেলেছেন, এটার অপরাধের দায় আপনাদের বাংলাদেশের মানুষ মব করবে। একটা বিষয় খেয়াল করেছেন? যারা ধানমন্ডি 32 ভাঙচুর করেছিল, লুটপাট করেছিল, যারা গণভবন লুটপাট করেছিল, এরা কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তার ডাকি উপারে চলে যাচ্ছে। এদেরকে কিন্তু কেউ মব করছে না। এই যে কারিনা কাইসার থেকে শুরু করে অসংখ্য গণভবন লুটকারী দেখেন, এরা প্রকৃতির বিচারের সম্মুখীন হচ্ছে। এদেরকে সৃষ্টিকর্তা উপরে নিয়ে চলে যাচ্ছে। সবাই হাদির কাছে যাচ্ছে একের পরে, বুঝি না। বর্তমান সময়ে শেখ হাসিনা, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা অডিও বক্তব্য নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলতেছে। বলতে গেলে সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় অবস্থা। তিনি কিসের ইঙ্গিত দিলেন, কি কথা বললেন, কি হতে যাচ্ছে, এই ধরনের নানান প্রশ্ন মানুষের মনের মধ্যে উদয় হয়েছে। মানুষ এই প্রশ্নগুলো সমাধান খোঁজার চেষ্টা করতেছেন। এবং পাশাপাশি আমাদের বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী বীর উত্তম, তিনি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন কালের কণ্ঠে। সেটা নিয়েও নানান ধরনের গুঞ্জন, আলোচনা এবং কি হতে পারে নানান ধরনের প্রশ্ন সামনে চলে আসছে। আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিষয়টা বলতে বিষয়গুলো নিয়ে, কয়েকটা বিষয়। শেখ হাসিনার 2টা বক্তব্য আমাদের বিশ্লেষণ করতে হবে এবং বঙ্গবীরের একটা বক্তব্য, পাশাপাশি একটা নতুন ফটোকার্ড, অর্থাৎ আজকে হচ্ছে মে মাসের 15 তারিখ, মাঝখানে একদিন, তারপরে 17ই মে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস। সেইখানে একটা ফটোকার্ড বানানো হয়েছে। সেই ফটোকার্ডটা আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সেটা আবার তার ড্রাইভের লিঙ্ক দিয়েছেন, সেখান থেকে ডাউনলোড করে, সেটাও 6 লাখ। আমরা প্রথমে সেই ফটোকার্ডটা দেখি। এখান থেকে যদি আমরা আলোচনাটা শুরু করি তাহলে আমাদের বোঝার একটু সুবিধা হবে বলে আমি মনে করি। আপনারা যে ফটোকার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে আওয়ামী সভানেত্রীর ছবি আছে, মাঝখানে একটু হাসি মুখের ছবি। বাম দিকের উপর সাইডে ছোট ছোট কালো অক্ষরে, ছোট ছোট অক্ষরে, কালো অক্ষরে লেখা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং ডান সাইডের উপর দিকে বঙ্গবন্ধুর বৃত্তের মধ্যে একটা ছোট ছবি, এবং ঠিক মাঝখানের উপরের দিকে আল্লাহ সর্বশক্তিমান লেখা আছে, আল্লাহ সর্বশক্তিমান। আর শেখ হাসিনার ছবির নিচে লেখা আছে দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন। এই যে নতুন একটা স্লোগান নিয়ে আসা হলো মার্কেটে, এটা নিয়েও কিন্তু আলোচনা চলতেছে। দেখেন স্লোগানটা দেখেন, দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন। তার নিচে প্রত্যাবর্তনের বাম সাইডে লাল শেপের মধ্যে সাদা রঙের ছোট ছোট অক্ষরে লেখা 17 মে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এবং নিচে আওয়ামী লীগের লোগো, বাংলাদেশ আওয়ামী লীগ লেখা, এবং আর্ট করার মতো অনেক মানুষের মানে তারা স্লোগান দিয়েছেন এরকম হাত উঁচু করে। এই যে ফটোকার্ডটি, এই ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে, যেটা এক কথায় বলতে গেলে এই যে নতুন একটা স্লোগান আওয়ামী লীগ সামনে নিয়ে আসলো, এই স্লোগানটি মানুষের গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে গেছে এবং সেটা মানুষ গ্রহণ করতেছে, যার কারণে এই ফটোকার্ডটা ভাইরাল হয়েছে। দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন। আচ্ছা, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এই ফটোকার্ডটি আমরা দেখলাম, অবশ্যই আমাদের মনে রাখতে হবে আলোচনার সুবাদে। এখন আমরা প্রথমে শেখ হাসিনার একটা বক্তব্য শুনি। শেখ হাসিনার যত 2টা বক্তব্য শুনি, তার মধ্যে একটা বক্তব্য আমরা এখন শুনি, তারপর আলোচনা করি। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি
যারা তোমাদের উপর অত্যাচার করছে নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও, সব লিখিত রাখো। ওইগুলো নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জয় বাংলা স্লোগান দেবে। 6 মাস অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না এনেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। ইনশাআল্লাহ ফাঁসি দিচ্ছে, তারা ফাঁসি দেয় না। আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, এই যে ভিডিও ফুটেজটা এর আগে আপনাদেরকে একবার দেখাইছি, এর মধ্যে ছোট্ট দুইটা শব্দ আমি সভানেত্রী তিনি কিন্তু উচ্চারণ করছেন। তিনি বলছেন যে 6 মাস একটু ধৈর্য ধরে থাকো, 6 মাস একটু অপেক্ষা করো, তারপরে নাকে খত দিয়ে জয় বাংলা বলাবো। এই যে মানে ওই নাকে খত দিয়ে জয় বাংলা এই বিষয়টা আমি আলোচনা করেছি, কিন্তু এর মাঝখানে যে 6 মাসের বিষয়টা উল্লেখ করা হয়েছে যে আর মাত্র 6টি মাস অপেক্ষা করো, আমি অতি দ্রুত চলে আসতেছি। তাহলে এটা কিসের বার্তা? কি ঘটতে পারে, কি হতে পারে? এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখে তো মনে হয় না তিনি আসতে পারবেন, কিন্তু 6 মাস আর শেখ হাসিনা ফিরে আসা মানে সেটা অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হওয়া, তাই না? তাইলে 6 মাসের মধ্যে এমন কি পরিবেশ তৈরি হবে যে শেখ হাসিনা ফিরে আসবেন? এখানে এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে আসছে। আচ্ছা, সেই উত্তরটা স্বয়ং শেখ হাসিনা নিজেই দিচ্ছেন আর একটা বক্তব্যের মাধ্যমে। সেই বক্তব্যটা আমরা শুনবো। তার আগে আমরা বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী বীর উত্তম মহোদয়ের একটা বক্তব্য শুনি, দেখেন তিনি কি বলছেন। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। অনেকে বলে বাঙালির পিতা, আমি বলবো যে না, বাঙালি অনেক বড়, অনেক আগের কথা, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে বক্তব্যটি আপনারা শুনলেন, বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী তিনি বললেন, আপনি যদি আওয়ামী সভানেত্রীর বক্তব্যের সাথে মিলাতে চান তাহলে কিন্তু বক্তব্য দুটা মিলে যায়। আর মাত্র কয়েকদিন, আর মাত্র কয়েক মাস, আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে। অর্থাৎ আওয়ামী লীগের বর্তমান সময়ে বা আওয়ামী লীগের যে অবস্থানে থাকার কথা, পজিশনে থাকার কথা, সেই পজিশনে আওয়ামী লীগ ফিরবে। তাহলে বক্তব্য মিলে গেল। শেখ হাসিনা বলতেছেন যে 6 মাস অপেক্ষা করো, আর বঙ্গবীর বলতেছেন আর 2 মাস, আর মাত্র কয়েক মাস, কয়েকদিন। আমি এটা নিয়েও কিন্তু আলোচনা করেছি যে কয়েকদিন বলতে বোঝাতে চেষ্টা করছেন যে এইটা শুরু, আর কয়েক মাস বলতে শেখ হাসিনা ফিরে আসা মানে আগের পজিশন। এটা মিলে গেল। এখন এই যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে উদয় হলো, তাহলে কিভাবে সম্ভব, কি হতে পারে, কি এমন ঘটবে বা কি এমন ঘটতে পারে যার পরিপ্রেক্ষিতে আমি সভানেত্রী এই কথা বলতেছেন? আমি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই। এই যে জনাব বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী এবং তার বড় ভাই জনাব লতিফ সিদ্দিকী, এদের দুজনের একটা বিষয় আমি খুব ভালোভাবে খেয়াল করেছি। ডক্টর ইউনূসের সময় তাদের যখন মানে তারা যখন সামনে আসলেন, আপনি খেয়াল করে দেখুন, যখন জনাব লতিফ সিদ্দিকী, কার্জন স্যার, মঞ্জুর আলম পান্না ভাই এরা যে গ্রেপ্তার হলেন, তখনই তো জনাব লতিফ সিদ্দিকী তার কয়েকদিন আগে সামনে এসেছেন। তার কয়েকদিন আগে বিভিন্ন চ্যানেলে তিনি একটু সাক্ষাৎকার দিয়েছেন। আপনার খালেদের ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে তারপরে মঞ্জুর আলম পান্না ভাই, মানে তার কয়েকদিন আগে সম্মুখে মানে কথা বলা শুরু করছেন। আর বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি তো আগে থেকে কথা বলতেছেন, যখন ধানমন্ডি 32 নম্বর ভাঙা হলো তখন থেকে তিনি কথা প্রতিবাদ করে আসতেছেন। তারা দুই ভাই যখন একযোগে প্রকাশ্যে এসে কথা বলতে শুরু করলেন, খেয়াল করবেন তার ঠিক 2 থেকে আড়াই মাসের মধ্যে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হলো। খেয়াল করবেন আপনি, হলো 3 মাসের মধ্যে। এখন তারা সামনে আসছেন, একটা মানে হিসাবটা মিলানোর একটু চেষ্টা করেন। আচ্ছা, এখন আমাদের আলোচনার সুবিধার্থে আমি সভানেত্রী আরেকটি ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেখব, এবং সেখানে ভিডিও বলতে অডিও বার্তা, সেখানে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মধ্যে আমার মনে হয় যে আমরা বুঝতে সক্ষম হব যে তিনি যে 6 মাসের কথা বললেন এবং পাশাপাশি বঙ্গবীর জনাব কাদের সিদ্দিকী যে 2-3 মাসের মানে কয়েক মাসের কথা বললেন, এইটার একটু মানে এই যে প্রশ্নটা কি হতে পারে, এই প্রশ্নটার একটু আমরা সমাধান পেতে পারি, একটু ধারণা করতে পারি যে হ্যাঁ এই কার্যকলাপগুলো হতে পারে। আমরা আমি সভানেত্রীর বক্তব্যটি শুনি। এখনই খুব বড় একটা আন্দোলন দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। পাবলিক এদের টেনে নামাবে। আজকে জনগণের পেটে ভাত নাই, কাজ নাই, ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ শ্রমিক আজকে বেকার, চুরি চামারি খুন খারাপি প্রতিনিয়ত। এর হাতে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের নির্বাহী বিভাগকে শক্তিশালী করতে হবে, মানুষের সেবা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষের জীবন উন্নত করা, এটাই আমাদের কাজ। এইখানে তিনি কিন্তু স্পষ্টভাবে একেবারে স্পষ্ট ভাষায় বললেন যে এখনই বড় আন্দোলন নয়। হয়তো বা তিনি যাদের সাথে কথা বলতেছেন বা তিনি তো কথা বলেন বিভিন্ন ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে, হয়তো বা সেখান থেকে কেউ তাকে প্রশ্ন করছেন বা জিজ্ঞেসেন যে কোনো বড় ধরনের আন্দোলনের দিকে যাব কিনা। তিনি বলতেছেন যে এখনই বড় কোনো আন্দোলন নয়, বর্ষাকালটা অপেক্ষা করো, কেবল তো পছন্দ শুরু হয়েছে, বর্ষাকালটা যেতে দাও।
দেশের মানুষই তাদেরকে টেনে নামাবে। এই যে বার্তাটা তিনি দিলেন, শিল্প কলকারখানাগুলো অলরেডি অনেক লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ছেন, অনেক শিল্প কলকারখানায় অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি দেশের সার্বিক পরিস্থিতি মিলে দেশে যে একটা মানে হাহাকার তৈরি হবে, দেশের মানুষের মধ্যে যে একটা হাহাকার, দুঃখ, এবং এখনই তো মানুষের জীবনটা একেবারে অতিষ্ঠ পর্যায়ে চলে গেছে। এই যে বক্তব্যটা, শেষের যে কথাগুলো তিনি বললেন, আমার মনে হয় এই অপেক্ষায় দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন যে আওয়ামী লীগ এখন বড় ধরনের কোনো আন্দোলনে যেতে পারে কিনা। আমি যখন গত পরশু যখন আমি বীর চট্টলাতে যে ঘটে গেল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বীর মুক্তিযোদ্ধা, তিনি তার জানাজা পড়ে এবং জানাজায় যত লোক হয়েছে, এই ভিডিওগুলো দেখে কিন্তু আমার সেই বিশ্বাসটা মনের মধ্যে চলে আসছে যে আওয়ামী লীগ যদি এখনও চায় তারা বিশাল বড় আন্দোলন গড়ে তুলতে পারে, কিন্তু তারা করবে না। এইটা কেন? এই যুক্তিটা আমাদের খুঁজতে হলে একটু অতীতে যেতে হবে। অতীতে আমি আপনাদেরকে বারবার বলেছি আওয়ামী শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য, এমনকি সভানেত্রীর বক্তব্য, কিন্তু তিনি বলছেন যে তারা ধৈর্য ধরে আছেন, সময়ের অপেক্ষা করতেছেন। সময়ের রাজনীতি হচ্ছে বড় রাজনীতি। এই তো সময়ের রাজনীতি করতেছেন বিধায় তারা চুপচাপ আছেন এবং সময়ের অপেক্ষাটা খুব ঘনিয়ে আসছে, কাছাকাছি চলে আসছে। তার বক্তব্যের মাঝে যেটা বোঝা যায় যে বর্ষাকালটা যেতে দেওয়া কেবল তো পছন্দ ধরেছে, দেশের মানুষ টেনে নামাবে। এই যে আপনাদেরকে 3টি বক্তব্য শোনালাম, একটা ফটোকার্ড দেখালাম, এই 3টি বক্তব্য এবং ফটোকার্ডটি সকল কিছু হিসাব নিকাশ করে আপনারা একটু মেলানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগের যে অপেক্ষার রাজনীতি, আওয়ামী লীগের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী কি এত দূর চলে আসছে, এত দূরে গেছে, এবং সত্যি কি 6 মাসের মধ্যে যে যে কি বলে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সব কিছু ঘটতে যাচ্ছে, বাইরে সেরকম কিছু দেখতে যাচ্ছে যে দেশের মানুষই টেনে নামাবে বা দেশের মানুষই তাদেরকে নিয়ে আসবে, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার মতো বর্তমান সময়ের যে পরিস্থিতি, সেটা কি আপনি দেখে বোঝা যায় কিনা, এই বিষয়টা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।